আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। টেন্সের ১২টা বাজাবো কোর্স। আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের টেন্সের ১২টা বাজাবো কোর্স। চলুন জেনে নিই আসলে এই কোর্সটা কাদের জন্য। দেখেন, যারা একেবারে বেসিকে দুর্বল, যারা টেন্স কি এখনো বুঝতে পারেন না, যারা স্কুল লেভেলে শেষ করেছেন, কলেজ লেভেলে উঠেছেন কিন্তু টেন্স পারেন না, তাদের জন্য আসলে এই টেন্সের ১২টা বাজাবো কোর্স। তাছাড়া যারা ইংলিশে কথা বলতে চান, তাদের জন্যও এই কোর্সটা খুবই হেল্পফুল হবে। তো আপনারা যারা এখনো টেন্স বোঝেন না, তারা এই কোর্সটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনারা টেন্স একেবারে পানির মতো বুঝতে পারবেন। তাছাড়া এই কোর্সটা করলে কিন্তু আপনারা রিডিং পড়ে বুঝতে পারবেন, সেন্টেন্স মেক করে করে লিখতে পারবেন এবং কিভাবে সেন্টেন্স আসলে মেক করা হয় সেইগুলো আপনারা শিখতে পারবেন। তো অবশ্যই এই কোর্সটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এখন আসুন, কয়টা ক্লাস হবে? দেখেন, টোটাল ক্লাস হবে আমাদের ১৩টা। প্রথম ক্লাসে আমরা আলোচনা করব এক নজরে ১২টা টেন্স। এরপরে ধারাবাহিকভাবে আমরা এই ১২ প্রকার টেন্স নিয়ে প্রত্যেকটা প্রকারের উপর একটা করে ক্লাস মেক করব। ক্লাস ডিউরেশন কত মিনিট হবে? দেখেন, এইটা হচ্ছে ১৫ মিনিট থেকে ৩০ মিনিটের ভিতরে হতে পারে। কারণ এইটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না আসলে আপনাদের বোঝানোর জন্য কত মিনিট সময় একটা ক্লাসে ব্যয় হবে। তো এই ১৫ থেকে ৩০ মিনিটের ক্লাসে আমি মনে করি যে আপনারা প্রত্যেকটা টেন্স একেবারে সুন্দর করে বুঝতে পারবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, যারা ছোট, ছোট ভিডিও দেখে অভ্যস্ত, অর্থাৎ যারা ৫ মিনিট ৬ মিনিটের টেন্স শিখতে চান, তাদের জন্য মূলত এই কোর্সটা না। আপনারা এই কোর্সটা স্কিপ করবেন। কারণ এইখানে যদি আপনি টেন্সটা ভালোভাবে শিখতে চান, এই প্রত্যেকটা ভিডিও আপনাকে ধারাবাহিকভাবে দেখতে হবে। এরপরে আসেন যে কোর্স কি আসলে ফ্রি নাকি পেইড করতে হবে? দেখেন, কোর্স একেবারেই ফ্রি। এরপরে চলেন যে এই কোর্সের আসলে পিডিএফটা পাওয়া যাবে কিনা? অবশ্যই পাওয়া যাবে। আপনারা যদি মনে করেন যে এই পিডিএফটা আপনাদের প্রয়োজন, আমাকে কমেন্ট করবেন, আমি এটার পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব। এর জন্য কোনো টাকা দিতে হবে না। তো এই কোর্সটা আসলে সম্পূর্ণ ফ্রি এবং ফ্রিতে আপনারা সুন্দরভাবে কোর্সটা করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের বেসিক বিষয়। এখন আমরা ক্লাসে প্রবেশ করব। চলুন আমরা ক্লাসের দিকে যাই। তো এখন আমরা এই টেন্সের ১২টা বাজাবো কোর্সের প্রথম ক্লাস শুরু করব। এই ক্লাসে আসলে আমরা কি কি শিখব সেটা একটু আমাদের জানা দরকার। এই ক্লাসে আমরা শিখব এক নজরে ১২টা টেন্স, অর্থাৎ একটা এক্সাম্পলের মাধ্যমে ১২টা টেন্স আপনাদেরকে সুন্দরভাবে বোঝানো হবে। এইটা হচ্ছে একেবারে বেসিক ক্লাস। এর পরবর্তীতে এই প্রত্যেক প্রকার টেন্স নিয়ে আমাদের একটা করে ক্লাস থাকবে এবং সেখানে বিস্তারিত শেখানো হবে। তো চলুন আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো প্রথমে বলি আসলে টেন্সটা কি। দেখেন, টেন্স মানে হচ্ছে কাল বা সময়। আমরা কাল বললে একটু হেজিটেশন ফিল করি, আমরা একটু কঠিন মনে করি, তাই না? টেন্স মানে হচ্ছে আসলে সময়। কোন সময়? দেখেন, আমরা প্রতিদিনের লাইফে যে সময়টাকে ইউজ করি, এইটাকে আসলে টেন্স বলে। আর এই সময়টাকে আসলে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? তো তাহলে বুঝতে পেরেছেন আসলে টেন্স মানে কাল বা সময়। এখন আসুন, আসলে টেন্স কয় প্রকার? টেন্স আসলে প্রাথমিকভাবে ৩ প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার বলছি, প্রাথমিকভাবে টেন্স ৩ প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স কি? দেখেন, বর্তমানে যে সময়, ঠিক আছে? বর্তমান যে আমরা সময়টা ইউজ করি, এই সময়টাকে আসলে প্রেজেন্ট টেন্স বলে বা প্রেজেন্ট সময় বলে। পাস্ট টেন্স কি? পাস্ট টেন্স হচ্ছে অতীতের সময়, অর্থাৎ অতীতকালে আমরা যে সময়টাকে ব্যবহার করি, অর্থাৎ আমাদের জীবন থেকে যে সময়টা চলে গেছে, সেইটা হচ্ছে আমাদের পাস্টের সময় বা অতীতের সময়। এরপরে আসেন ফিউচার টেন্স কি? দেখেন, ভবিষ্যতে আমরা যে সময়টাকে ব্যবহার করব, সেইটাকে আসলে বলে ফিউচার সময় বা ভবিষ্যতের সময়। ঠিক আছে? এখন এই যে ৩ প্রকার টেন্স, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই প্রত্যেকটা আবার ৪ ভাগে বিভক্ত। চলুন আমরা সেইগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। দেখেন, এই প্রেজেন্ট টেন্স ৪ ভাগে ভাগ করা হয়, অর্থাৎ প্রেজেন্টের যে সময়, বর্তমানে যে সময়, এই সময়টাকে আবার ৪ ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট টেন্স তাহলে ৪ প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা প্রত্যেক প্রকার এক্সাম্পলের মাধ্যমে দেখব। তার আগে আরও ২ প্রকার টেন্সের আরও ৪টা ভাগে বিভক্ত আছে, সেটা একটু জেনে নিই। দেখেন, পাস্ট টেন্সও ৪ ভাগে বিভক্ত: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস,
পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে দেখেন ফিউচার টেন্সও 4 ভাগে বিভক্ত। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রাথমিকভাবে টেন্স আমাদের 3 ভাগে বিভক্ত, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আর এই প্রত্যেকটা আবার 4 ভাগে বিভক্ত। তো টোটাল মিলে হচ্ছে আমাদের টেন্স 12 প্রকার। অর্থাৎ প্রেজেন্ট 4 প্রকার, পাস্ট 4 প্রকার, ফিউচার 4 প্রকার। টোটাল মিলে 12 প্রকার। এখন এই 12 প্রকার টেন্স যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের ইংলিশটা অনেক বেশি ইমপ্রুভ হয়ে যায়। আমরা রিডিং পড়ে বুঝতে পারি, লিসেনিং শুনে বুঝতে পারি, তাছাড়া আমরা ইংলিশে কথা বলতে পারি। ঠিক আছে? তারপরে আমরা যদি রাইটিং করতে চাই, তাহলে এই টেন্সকে বাদ দিয়ে কিন্তু আমরা রাইটিং করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা যদি এই 12 প্রকার টেন্স আমরা জানতে পারি, তাহলে ইংলিশের আসলে 80% জিনিস আমাদের শেখা হয়ে যায়। ঠিক আছে? তো চলুন আমরা দেরি না করে এখন এই প্রত্যেক প্রকার টেন্স নিয়ে একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমরা শিখব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাধারণ একটা অনির্দিষ্টকালে কোনো একটা কাজ করা বোঝায়। অর্থাৎ অনির্দিষ্ট সময়ে আমরা যখন কোনো একটা কাজ করি, সেইটাকে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমরা যদি একটু উদাহরণটা দেখি, দেখেন আমি ফুটবল খেলি। প্রথমে আমরা বাংলাটা দেখতেছি, আমি ফুটবল খেলি। দেখেন কখন খেলি বলা নেই, সাধারণ একটা কথা এবং সাধারণ একটা কাজ, কারণ ফুটবল খেলাটা একটা কাজ কিন্তু। ঠিক আছে? এটা হচ্ছে একটা সাধারণ কাজ এবং অনির্দিষ্ট একটা সময় আমরা খেলি সেরকমটা বলতেছি। তো এইটার ইংলিশ কি দেখেন, আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এরপরে দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে দেখেন অতীতের একটা অনির্দিষ্ট সময়ে যদি কোনো সাধারণভাবে কাজ করা হয়, সেটাকে আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। আমরা যদি এক্সাম্পলে যাই, দেখেন আমি ফুটবল খেলেছিলাম। এই যে কথাটা, এটা কিন্তু অতীতের একটা কথা। কোনো একটা সময় আমি ফুটবল খেলেছিলাম, সে সময়টা এখানে নির্দিষ্ট নেই। ঠিক আছে? তো সাধারণভাবে অতীত সময়ে কোনো একটা কাজ করা হলে এবং সেই টাইমটা যদি নির্দিষ্ট না থাকে, তাহলে তাকে বলে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে? এটার ইংলিশকে দেখেন আই প্লেইড ফুটবল। আই প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আমি পার্থক্যগুলো ধরিয়ে দেব। প্রথমে সাধারণভাবে আমরা এক্সাম্পলগুলো দেখি। ঠিক আছে? এরপরে দেখেন ফিউচার ইনডিফিনিট টেন্স। এই ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা সাধারণভাবে অনির্দিষ্ট সময়ে ভবিষ্যতের কোনো একটা কাজকে বোঝাবে। অর্থাৎ ভবিষ্যৎ সময়ে কোনো একটা কাজ আমরা করব, সেই সময়টা আমাদের নির্দিষ্ট থাকবে না। ঠিক আছে? সেই রকমটা বোঝায়। আমরা উদাহরণটা দেখি, দেখেন আমি ফুটবল খেলবো। আমি ফুটবল খেলবো, কখন খেলবো জানি না, কিন্তু ফুটবল আমি খেলবো। এবং এটা একটা সাধারণ কথা। আর এই কাজটা করব কখন, ভবিষ্যতে। ঠিক আছে? এখানে দেখেন আমি ফুটবল খেলবো, এটা কিন্তু কোনোভাবেই বর্তমানের কথা বলতেছে না এবং অতীতের কথা বলতেছে না। এটা কিন্তু ভবিষ্যতের একটা কথা বলতেছে যে এই কাজটা আমি সামনে করব। আমরা আগে থেকে এটা বলে রাখতেছি। ঠিক আছে? অর্থাৎ আমি ফুটবল খেলবো। এটা ইংলিশ কি দেখেন, আই উইল প্লে ফুটবল। আমি ফুটবল খেলবো। তো প্রথম অবস্থায় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের এক্সাম্পলগুলো একটু দেখার চেষ্টা করলাম এবং বোঝার চেষ্টা করলাম। এখন এই তিনটার ভিতরে আসলে পার্থক্যটা কি? এই তিনটা তো আসলে তিনটা সময়ের কথা বলতেছে। এখন পার্থক্যগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখেন আমি ফুটবল খেলি, এটা কিন্তু বর্তমানের একটা কথা। এটা কোনোভাবেই অতীতের কথা না, কারণ এই সময়টা আমাদের পার হয়ে যায় নাই। ঠিক আছে? তারপরে এটা কিন্তু কোনোভাবে ভবিষ্যতের কথা না। বাংলাটা বোঝার চেষ্টা করেন, আমি ফুটবল খেলি। মানে নিয়মিত রেগুলার আমি খেলি। কোন সময় সেটা নির্দিষ্ট করা নেই। বাংলাটা বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে আমাদের বাংলা। তো বাংলাটা বুঝলে আপনাদের কিন্তু আসলে সুবিধা হবে এবং বাংলার পার্থক্যটা প্রথম অবস্থায় আমাদের বুঝতে হবে। এরপরে যখন প্রত্যেকটার উপরে আমাদের ইন্ডিভিজুয়ালি ক্লাস হবে, তখন কিন্তু ইংলিশের যে পার্থক্যগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দিব। ঠিক আছে? এরপরে দেখেন আমি ফুটবল খেলেছিলাম। এই যে কথাটা, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলেছিলাম। ২ টার ভিতরে পার্থক্য কি? আমি রেগুলার হচ্ছে ফুটবল খেলি। ঠিক আছে? বর্তমান সময়ে। আর এটা আমি ফুটবল খেলেছিলাম। কোনো একটা সময় আমি খেলেছিলাম। অর্থাৎ অতীতের একটা কথা। এটা কোনোভাবে বর্তমানের কথা না এবং ভবিষ্যতের কথাও না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এইটা দেখেন আমি ফুটবল খেলবো। এইটা ভবিষ্যতের একটা কথা বলতেছে। অর্থাৎ কোনোভাবে এটা বর্তমানের কথা না এবং কোনোভাবে এটা অতীতের কথা না। আমি ফুটবল খেলবো, ভবিষ্যতে খেলবো।
আশা করি বাংলা যে সেন্টেন্স ৩টা বুঝতে পেরেছেন। ইংলিশ সেন্টেন্সে পার্থক্য কোথায় আসে দেখেন ভার্বে। কিভাবে দেখেন আই প্লে ফুটবল। এখানে এই যে আয়ের পরে যে ভার্বটা বসেছে পেলে, এটা হচ্ছে ভার্ব 1, ঠিক আছে? অর্থাৎ ভার্বের বেস ফর্মটা এখানে বসেছে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের বেস ফর্মটা বসেছে। এরপরে দেখেন এইটা আই প্লেড ফুটবল। এইখানে আয়ের পরে যে ভার্বটা বসেছে প্লের সাথে ইডি যোগ হয়ে ভার্বের ২ নম্বর যে রূপটা সেটা কিন্তু এখানে বসেছে, ঠিক আছে? ফিউচারের ক্ষেত্রে দেখেন আই উইল প্লে ফুটবল। এখানে উইলের একটা ব্যবহার এসেছে। এইটাই হচ্ছে আসলে মানে ইংলিশ সেন্টেন্সে আপনাদের টেন্সের পার্থক্য। অর্থাৎ প্রত্যেকটা টেন্সের নিশ্চয়ই একটা করে পার্থক্য আছে। সেটা ইংলিশ সেন্টেন্সেও আছে, বাংলা সেন্টেন্সেও আছে। বাংলা সেন্টেন্সে আমরা আগে বুঝেছি, এখন বুঝলাম ইংলিশ সেন্টেন্সে। তো ৩টা ইনডিফিনাইট টেন্সের পার্থক্য হচ্ছে এতটুকুই। এখন আমরা চলে যাব কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ পরবর্তী টেন্সে আমরা চলে যাব। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস, এই ৩টার পার্থক্য আমরা দেখব এবং ৩টা কিভাবে কাজ করে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমে বলে নিই আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান অবস্থা বা চলমান কোনো কাজ, অর্থাৎ বর্তমান কোনো সময়ে কোনো একটা কাজ চলতে থাকবে এরকম বোঝাবে, ঠিক আছে? আমরা যদি উদাহরণটা দেখি, দেখেন আমি ফুটবল খেলতেছি। এই যে আমি ফুটবল খেলতেছি, এখনো কিন্তু খেলতেছি, এই খেলাটা আমার শেষ হয় নাই, ঠিক আছে? তার মানে বর্তমান সময়ে আমি ফুটবল খেলতেছি, এই খেলাটা আমার এখনো চলতেছে। যেমন আমি এখন ভিডিও তৈরি করতেছি, তাই না? তো এটা কিন্তু চলমান অবস্থা, আমি এখন ভিডিও তৈরি করতেছি, এখনো শেষ হয় নাই, ঠিক আছে? তো এই যে আমি ফুটবল খেলতেছি, এটার ইংলিশ কি? আই এম প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলতেছি। তো আপনাকে মনে রাখতে হবে, যদি বর্তমান সময়ে চলমান কোনো কাজ হয় বা চলমান কোনো অবস্থা বোঝায় সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, ঠিক আছে? এরপরে আসেন পাস্ট কন্টিনিউয়াস। দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অতীতের কোনো একটা সময় কোনো একটা কাজ চলতেছিল এরকম বোঝাবে, অর্থাৎ চলমান একটা বিষয় থাকবে। আপনাকে মনে রাখতে হবে চলমান একটা বিষয় থাকবে। আমরা উদাহরণটা দেখি, আমি ফুটবল খেলতেছিলাম। কোনো একটা সময় আমি ফুটবল খেলতেছিলাম, এই কাজটা আমার চলতেছিল, ঠিক আছে? এটার ইংলিশ কি দেখেন, আই ওয়াজ প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলতেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমটা হচ্ছে আমার বর্তমানে কোনো একটা কাজ চলতেছে এরকম বোঝাবে। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো একটা কাজ আমার কোনো একটা সময় চলতেছিল, অতীতের একটা সময় চলতেছিল সেরকমটা বোঝাবে। এরপরে আসেন ফিউচার কন্টিনিউয়াস। দেখেন ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে, ঠিক আছে? অর্থাৎ ভবিষ্যৎ সময়ে আমাদের কোনো একটা কাজ চলতে থাকবে এরকমটা বোঝাবে। আমরা বাংলা বাক্যটা দেখি, আমি ফুটবল খেলিতে থাকিব। আমরা এখানে এইভাবেও লিখতে পারতাম, আমি ফুটবল খেলতে থাকিব, ঠিক আছে? একটু সুন্দর ভাষায় লেখার চেষ্টা করেছি, আমি ফুটবল খেলিতে থাকিব। দেখেন এখানে একটা চলমান অবস্থা আছে, ভবিষ্যতে আমি এই ফুটবল খেলতে থাকিব এরকমটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি বা বলতেছি, ঠিক আছে? তো এইটার ইংলিশ কি হবে দেখেন, আই উইল বি প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলিতে থাকিব। তো তাহলে ৩টা কন্টিনিউয়াস টেন্স আমরা এখান থেকে জানার চেষ্টা করলাম। এখন আমরা আরেকবার পার্থক্যগুলো একটু দেখে নিই। দেখেন প্রথমে আমরা বাংলা বাক্য দিয়ে দেখব, তারপরে আমরা ইংলিশ বাক্য দিয়ে পার্থক্যগুলো দেখার চেষ্টা করব। তো দেখেন আমি ফুটবল খেলতেছি, মানে বর্তমানে আমি খেলতেছি। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, আমি ফুটবল খেলতেছিলাম, অতীতে কোনো একটা সময় আমি খেলতেছিলাম। এরপরে দেখেন ফিউচার কন্টিনিউয়াস, আমি ফুটবল খেলতে থাকবো, ভবিষ্যতে কোনো একটা সময় আমি খেলতে থাকবো। তো এই ৩টা বাংলা বাক্য আপনারা যদি লক্ষ্য করেন তাহলে পার্থক্যগুলো আপনারা নিজেরাই বের করতে পারবেন। এখন আমরা ইংলিশ বাক্যে একটু পার্থক্য দেখি। দেখেন এই যে আইটা সাবজেক্ট, আয়ের পরে দেখেন অ্যাম প্লেয়িং, অর্থাৎ আয়ের পরে অ্যাম বসেছে, তাই না? প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের ভার্বের সবসময় বেস ফর্ম বসে, ঠিক আছে? তো এই জন্য আয়ের পরে অ্যাম বসেছে। তো এইটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে। আমরা যখন প্রত্যেকটা টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন কিন্তু স্ট্রাকচার অনুযায়ী কখন অ্যাম বসবে, কখন আর বসবে, কখন ইজ বসবে, এই বিষয়গুলো সেখান থেকে জানতে পারবো। যেহেতু এখানে একটা সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি, সেই ক্ষেত্রে আপনাদের একটু সুন্দর করে এগুলো দেখতে হবে এবং এখান থেকে বোঝার চেষ্টা করতে হবে। এখন আমরা চলে যাই পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। দেখেন আয়ের পরে এখানে অজ বসেছে, অর্থাৎ ভার্বের ২ নম্বর রূপটা বসেছে। অ্যাম এর পাস্ট ফর্ম হচ্ছে অজ, অর্থাৎ পার্থক্য এতটুকুই। আর বাকি সেন্টেন্স দেখেন ঠিক আছে।
তো আশা করি বুঝতে পেরেছেন। এবার ফিউচারে চলেন। দেখেন আয়ের পরে এখানে উইল বি বসেছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আসলে মডাল অক্সিলারি ভার্ব বলে। ঠিক আছে? তো এই বিষয়গুলো আস্তে আস্তে আমরা জানবো পরবর্তী ক্লাসগুলোতে। ঠিক আছে? তো এইখানে উইলের একটা ব্যবহার থাকবে। যখনই দেখবেন ভবিষ্যতের কোনো একটা কথা এসেছে বা ভবিষ্যতের কোনো টেন্স ব্যবহার হচ্ছে, সেটা কন্টিনিউয়াস হোক বা ইনডিফিনিট হোক অথবা পারফেক্ট হোক, যে কোনো টেন্স হোক না কেন, ভবিষ্যতের ক্ষেত্রে উইলের একটা ব্যবহার থাকবে। ঠিক আছে? তো তাহলে এখানে দেখেন উইলের একটা ব্যবহার আছে। তো ৩টা কন্টিনিউয়াস টেন্সের ভিতরে পার্থক্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি বাংলা বাক্য এবং ইংলিশ বাক্য দিয়ে আপনাদের ভালোভাবে বোঝানোর। তো আশা করি এগুলো বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব পারফেক্ট টেন্সে এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো চলুন তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট এই ৩টা টেন্স বোঝার চেষ্টা করি এবং এদের ভিতরে পার্থক্য কী সেটা আমরা একটু ধরার চেষ্টা করি। তো প্রথমে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? দেখেন বর্তমান সময়ে কোনো একটা কাজ এইমাত্র শেষ হলো। ঠিক আছে? এই রকমটা বোঝাবে। সেটা যে কোনো কাজ হতে পারে। আপনার কথাটা শুনেই মনে হবে যে এই কাজটা এখনই শেষ হয়েছে বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এরকমটা বোঝাবে। আমরা অনেক সময় এটাকে এইভাবে দেখি যে বর্তমান সময়ে কোনো একটা কাজ এইমাত্র শেষ হলো কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান। এইরকম কথা দ্বারা আমরা এটাকে বোঝার চেষ্টা করি। আপনি শুধুমাত্র এতটুকুই মাথায় রাখেন, কোনো একটা কাজ আমাদের এইমাত্র শেষ হলো এরকমটা বোঝাবে। তার ফল এখনো বিদ্যমান আছে কি নেই আমাদের অত কিছু চিন্তা করার দরকার নেই। ঠিক আছে? তো দেখেন আমরা উদাহরণটা দেখি। আমি ফুটবল খেলেছি। আমি ফুটবল খেলেছি। এই যে খেলার কাজটা আমি শেষ করেছি। ঠিক আছে? কথাটা শুনে মনে হচ্ছে মানে একটু আগে আমি খেলাটা করে আসছি। অনেক সময় কিন্তু এরকম হয় যে আপনি ভাত খেয়ে উঠলেন, ভাত খেয়ে ওঠার পরে আপনার মা আবার আপনাকে জিজ্ঞাসা করে, "কিরে তুই ভাত খেয়েছিস?" তখন কিন্তু আপনি বলেন, "হ্যাঁ, আমি ভাত খেয়েছি।" তাই না? তো মানে এইরকম সিচুয়েশনে আপনার প্র্যাকটিক্যাল লাইফে একটু চিন্তা করতে হবে। যখন একটা কাজ আপনি করতে চাচ্ছেন এবং সেই কাজটা করে ওঠার পরে আপনি কাউকে বলতেছেন যে, "হ্যাঁ, আমি এটা করেছি।" সেরকম সিচুয়েশনকে আমরা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। আমরা ইন্ডিভিজুয়ালি যখন প্রত্যেকটা টেন্স নিয়ে আলোচনা করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে? তো দেখেন তাহলে এটা ইংলিশ কি হবে? I have played football. I have played football. আমি ফুটবল খেলেছি। তো আশা করি প্রেজেন্ট পারফেক্টটা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাই পাস্ট পারফেক্ট। আমাদের সবথেকে ঝামেলার যে টেন্সটা সেটা হচ্ছে এই পাস্ট পারফেক্ট টেন্স। এটা আমরা অনেকেই বুঝতে পারি না। ঠিক আছে? তো পাস্ট পারফেক্ট টেন্স কোনটা আমি একটু আপনাকে বলার চেষ্টা করি। দেখেন অতীত কোনো একটা সময়ে ২ টা কাজ একই সময়ে ঘটেছে, কিন্তু এর ভিতরে একটা কাজ আগে ঘটেছে এবং একটা কাজ পরে ঘটেছে। যে কাজটা আমাদের আগে হয়েছে সেইটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। আবার বলি, অতীতকালে একই সময়ে ২ টা কাজ ঘটবে। যে কাজটা আগে হবে সেইটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স এবং যে কাজটা পরে হবে সেইটা হবে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ এর সাথে ২ টা টেন্স আসলে রিলেটেড। কারণ এইখানে ২ টা সেন্টেন্স ছাড়া এই বিষয়টাকে বোঝানো যায় না। ঠিক আছে? আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এই টেন্সের ব্যবহার টোটালি নাই। ঠিক আছে? তার মানে আমরা যখন স্পিকিং করতে চাই বা ইংলিশে কথা বলতে চাই সেক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হয় না। কিন্তু একাডেমিক পড়াশোনায় আমাদের কিন্তু এটার ব্যবহার করতে হয়। সেই জন্য আমাদের এটা জানতে হবে। তো দেখেন আমরা বাংলা বাক্য দিয়ে একটু বোঝার চেষ্টা করি যে আমরা যে কথাটা বললাম সেইটা আসলে মেলে কিনা। দেখেন তুমি আসার আগে আমি ফুটবল খেলেছি। এখানে কোন কাজটা আগে ঘটেছে? তুমি আসার আগে। সে কি আগে আইছে নাকি ফুটবলটা আগে খেলেছে? ভালোভাবে বোঝার চেষ্টা করেন। তুমি আসার আগে। তার মানে সে আসার আগে আমি ফুটবল খেলেছি। মানে আমার ফুটবল খেলার কাজটা শেষ। আসার আগে আমার খেলা হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে আমি ফুটবল খেলেছি এই কাজটা আগে ঘটেছে। তো তাহলে এইটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। আমরা এই অংশটার ইংলিশ আগে করব। ঠিক আছে? এইখানে কিন্তু আরও অনেক সমস্যা আছে। শুধুমাত্র একটা সেন্টেন্স দিয়ে এখানে বোঝাচ্ছি। এরপরে আমরা আরও ডিটেলসে এইটা নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে বিস্তারিত শিখব। তো এইখানে আমরা এই সেন্টেন্সের মাধ্যমে একটু বেসিক জিনিসটা শেখার চেষ্টা করি। তো দেখেন তাহলে এই যে আমি ফুটবল খেলেছি এই অংশটা পাস্ট পারফেক্ট টেন্স। এটার ইংলিশ আমাদের আগে করতে হবে। তো এটার ইংলিশ কি হবে? দেখেন I had played football. I had played football. আমি ফুটবল খেলেছি।
এতটুকু আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে আমাদের কি করতে হবে, এই অংশটার ইংলিশটা করতে হবে। তো দেখেন, তো এখানে আমাদের আগের ইংলিশটা প্রথমে বসাতে হবে। তো আগে এর ইংলিশ কি, বিফোর। বিফোর এটাকে আমরা কি বলি, কনজাংশন, তাই না? দুইটা সেন্টেন্সকে আসলে এই কনজাংশনের মাধ্যমে যুক্ত করা হয়, ঠিক আছে? তো আমরা এখানে বিফোরকে বসালাম। এরপরে আমরা কি করব, এই তুমি আসার আগে এতটুকুর ইংলিশ বসাবো। তো এতটুকুর ইংলিশ কি হবে, দেখেন, ইউ কেম। ইউ কেম বিফোর ইউ কেম, তুমি আসার আগে। তো তাহলে বুঝতে পেরেছেন যে আসলে এই সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। তুমি আসার আগে আমি ফুটবল খেলেছি। আমি ফুটবল খেলেছি, এর ইংলিশ হচ্ছে আই হ্যাড প্লেড ফুটবল বিফোর ইউ কেম। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব ফিউচার পারফেক্ট টেন্সে। দেখেন, ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে সেটা একটু বোঝার চেষ্টা করেন। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে একটা কাজ করা হবে এরকমটা বোঝাবে। অর্থাৎ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের আগে একটা কাজ করা হবে সেই রকম প্রতিশ্রুতি আমরা দিব বা এরকমটা বোঝাবে। আরও যদি বাংলা বাক্যটা দেখি, দেখেন, আমি ফুটবল খেলবো মানে ভবিষ্যতে কোনো একটা সময় আমি ফুটবল খেলবো এরকম একটা প্রতিশ্রুতি আমি দিচ্ছি। একটা নির্দিষ্ট সময়ের আগে আমি খেলবো। এখন এখানে টাইম উল্লেখ থাকলে আমরা ভালোভাবে এটা বুঝতে পারি, ঠিক আছে? ধরুন এরকমটা বললাম যে আমি কাল সকাল 10টার আগে ফুটবল খেলবো, অথবা কালকে বিকেলের আগে আমি ফুটবল খেলবো। এই যে নির্দিষ্ট একটা টাইম, কিন্তু সবসময় আমরা কিন্তু টাইমের উল্লেখটা পাবো না। আমরা এরকমভাবেও অনেক সময় বলি যে আমি ফুটবল খেলবো একটা নির্দিষ্ট সময়ের আগে। এখন সে সময়টা উল্লেখ থাকতেও পারে, অনেক সময় নাও পারে, ঠিক আছে? তো এটার ইংলিশ কি হবে, দেখেন, আই উইল হ্যাভ প্লেড ফুটবল। আমি ফুটবল খেলবো। আমি ফুটবল খেলবো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন যে তিনটা পারফেক্ট টেন্স কিভাবে গঠিত হয়েছে। এখন চলেন আরও একবার আমরা একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করি এবং এর পার্থক্যগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। প্রথমটা দেখেন, আমি ফুটবল খেলেছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ফুটবল খেলেছি অর্থাৎ কিছুক্ষণ আগে ফুটবল খেলেছি এরকমটা বোঝাচ্ছে। এরপরেটা দেখেন, তুমি আসার আগে আমি ফুটবল খেলেছি। অর্থাৎ এইখানে অতীতে কোনো একটা সময়ে দুইটা কাজ সংঘটিত হচ্ছিল। একটা কাজ আগে হয়েছে আর একটা কাজ পরে। আমি ফুটবল খেলেছি, এই কাজটা আগে হয়েছে, আর তুমি আসার আগে অর্থাৎ এই কাজটা আমাদের পরে হয়েছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তাহলে আমাদের আমি ফুটবল খেলেছি এই অংশটা পাস্ট পারফেক্ট টেন্স। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন ফিউচার পারফেক্ট, আমি ফুটবল খেলবো অর্থাৎ ভবিষ্যৎ কোনো একটা সময় আমি ফুটবল খেলবো একটা নির্দিষ্ট টাইমের আগে, ঠিক আছে? তো যেহেতু এখানে টাইমটা উল্লেখ নেই সেক্ষেত্রে আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, সমস্যা নেই। আমরা যখন এই ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলাদাভাবে ক্লাস নেব তখন কিন্তু সেখানে এই বিষয়টা ক্লিয়ার করে দেব। এখানে তিনটা বাংলা বাক্য আমি মনে করি যে আপনারা বুঝতে পেরেছেন যে পার্থক্যগুলো কী, আর আপনারা ক্লাসটা শেষ হওয়ার পরে এগুলো আরও একটু রিভাইজ দিবেন। এখন আমরা চলুন একটু ইংলিশ বাক্যর পার্থক্যটা বুঝে নিই। দেখেন, ইংলিশ বাক্য আমাদের এই সাবজেক্টের পরে অর্থাৎ আই তো সাবজেক্ট, এরপরে আমাদের হ্যাভ থাকবে অথবা হ্যাজ থাকবে, আমরা সেই বিষয়টাও জানবো। এরপরে আমাদের ভার্বের 3 নাম্বার রূপ বসবে, ঠিক আছে? 3 নাম্বার রূপ বসবে, এটা মনে রাখবেন। এরপরে দেখেন পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড এইটা থাকবে এবং এর সাথে আমাদের ভার্বের 3 নাম্বার রূপ বসবে, ঠিক আছে? তারপরে বিফোরের একটা ব্যবহার থাকবে, আফটারের একটা ব্যবহার থাকবে। এরপরে দেখেন ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আয়ের পরে অর্থাৎ সাবজেক্টের পরে উইল হ্যাভ থাকবে, তারপরে হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ, ঠিক আছে? তো আশা করি পার্থক্যগুলো এখান থেকে বুঝতে পারতেছেন। তো এখানে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে টুকটাক আমার স্পেলিংয়ে একটু মিস্টেক ছিল অর্থাৎ বাংলা বানানে কিছু ছোট ছোট ভুল ছিল। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তাড়াহুড়া করে ভিডিওটা মেক করতেছি যার কারণে এই সমস্যাটা হয়েছে। তো এরপরে দেখেন আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তিনটা টেন্সের ভিতরে পার্থক্য কি আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা চলুন একটু আলোচনা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি আসলে। দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে একটা কাজ চলতে থাকবে। তার মানে বর্তমান সময়ে কোনো একটা কাজ আমাদের নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, ঠিক আছে? আমরা যদি উদাহরণটা দেখি, দেখেন, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি, মানে একটা সময় ধরে এই কাজটা আমি করতেছি, ঠিক আছে? তো এটার ইংলিশ কি দেখেন, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার। আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি।
তো আশা করি প্রথমটা বুঝতে পেরেছেন যে বর্তমান কোনো একটা সময় ধরে এই কাজটা চলতেছে, এই যে 1 ঘন্টা ধরে একটা সময় ধরে, ঠিক আছে। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার। এরপরে দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছিলাম। অতীতের কোনো একটা সময় ধরে কোনো একটা কাজ চলতে থাকবে, অর্থাৎ এখানে সময়ের একটা উল্লেখ থাকবেই, ঠিক আছে। তো অতীতে আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছিলাম। তো এটার ইংলিশ কি হবে দেখেন, আই হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার। আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছিলাম। এরপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে ভবিষ্যতের কোনো একটা সময় ধরে একটা কাজ হতে থাকবে, ঠিক আছে। দেখেন আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো, অর্থাৎ ভবিষ্যৎ কোনো একটা সময় ধরে আমি একটা কাজ করতে থাকবো। এটার ইংলিশ কি দেখেন, আই উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার। আমি ভবিষ্যতে 1 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো। প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সময়ের উল্লেখ থাকবে। দেখেন এখানে 1 ঘন্টা ধরে ফুটবল খেলা, এখানেও 1 ঘন্টা ধরে ফুটবল খেলা, এখানেও 1 ঘন্টা ধরে ফুটবল খেলা। আমরা যদি কন্টিনিউয়াস টেন্সের সাথে এটার একটু পার্থক্য করার চেষ্টা করি, দেখেন আমি ফুটবল খেলতেছি কিন্তু সময়ের উল্লেখ নেই, মানে বর্তমান সময়ে আমি খেলতেছি কিন্তু সময়ের উল্লেখ নেই। একইভাবে দেখেন আমি ফুটবল খেলতেছিলাম, অতীতে খেলতেছিলাম কিন্তু সময়ের উল্লেখ নেই। এরপরে দেখেন আমি ফুটবল খেলতে থাকবো কিন্তু সময়ের উল্লেখ নেই। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স, এই দুইটার ভিতরে আমরা কিন্তু একটু এলোমেলো করে ফেলি। তো এই বিষয়টা মাথায় রাখলে আপনাদের আর সমস্যা হবে না। এখন চলেন আমরা এই 3টা টেন্সের ইংলিশ সেন্টেন্সে কি পার্থক্য আছে সেটা একটু ধরার চেষ্টা করি। দেখেন আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার, এই সাবজেক্টের পরে অর্থাৎ আয়ের পরে হ্যাভ বিনের একটা ব্যবহার আছে, তাই না? তো এটা মাথায় রাখেন যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এখানে বসবে সাবজেক্ট অনুযায়ী। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখেন হ্যাড বিন, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের হ্যাড বিনের ব্যবহারটা হবে, ঠিক আছে। এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখেন এই সাবজেক্টের পরে উইল হ্যাভ বিনের একটা ব্যবহার আছে। তো আশা করি এই 3টা টেন্সের আপনারা পার্থক্যগুলো ভালোভাবে ধরতে পেরেছেন যে আসলে এর ভিতরে কি কি পার্থক্য রয়েছে, ঠিক আছে। তো এইটা ছিল হচ্ছে আমাদের একেবারেই বেসিক আলোচনা, অর্থাৎ 12টা টেন্স নিয়ে আমরা বেসিকভাবে বোঝার চেষ্টা করলাম। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা টেন্স নিয়ে ডিটেলসে আলোচনা করব। আমরা বলেছি যে 13টা ক্লাস এখানে আমরা নিব এবং 13টা ক্লাসে আপনাদের টেন্সের একেবারে A to Z শেখানো হবে। এই জন্য আমরা কোর্সটার নাম দিয়েছি আসলে টেন্সের 12টা বাজানো কোর্স, ঠিক আছে। তো আশা করি ধৈর্য সহকারে সব ক্লাসগুলো দেখবেন, এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। আর কোর্সটা যেহেতু ফ্রিতে, অবশ্যই আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, আমাদের ডিজিটাল স্কুলের যে ফেসবুক পেজটা আছে এটাকে ফলো করে রাখবেন, আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।